প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে আবারও অনলাইন ভিত্তিক হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় রেওয়া মিল ট্রায়াল ব্যালেন্স। রেওয়া মিল প্রতি বছর পরীক্ষায় রেওয়া মিল সাথে ভুল সংশোধনে দুটি মিলে একটি প্রশ্ন আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র রেওয়া মিলের উপরেই প্রশ্ন আসে। তো রেওয়া মিল করার আগে আমাদেরকে জানতে হবে রেওয়া মিল কী, বা এই অধ্যায় হতে সাধারণত কী ধরনের প্রশ্ন আসে। বিগত প্রশ্ন পর্যালোচনা করে দেখা যায় যে রেওয়া মিল হতে যে সকল প্রশ্নগুলো আসে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য নির্ণয়, মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, শুদ্ধ রেওয়া মিল তৈরিকরণ, কোন কোন হিসাব রেওয়া মিলে আসবে না, সমন্বিত ক্রয় নির্ণয়, এগুলি সাধারণত পরীক্ষায় আসে। কোনো কোনো প্রশ্নের জন্য 2 মার্ক, আবার কোনো কোনো প্রশ্নের জন্য 4টি মার্ক বরাদ্দ থাকে। দেখা গেল প্রশ্ন হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করুন, সেটার জন্য 2 মার্কস। চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য নির্ণয়, এটার জন্য 4। আবার একটি শুদ্ধ রেওয়া মিল তৈরি করো, এটার জন্য 4 থাকতে পারে। আচ্ছা, যাই হোক, রেওয়া মিল হিসাব চক্রের 5ম ধাপ। তাহলে হিসাব চক্র কি? হিসাবের প্রতিটি ধাপ চক্রাকারে আবর্তিত হয় বলে তাকে হিসাব চক্র বলা হয়। ধাপগুলি কি কি? লেনদেন শনাক্তকরণ, লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন সংক্ষিপ্তকরণ, রেওয়া মিলকরণ, কার্যপদ্ধতি, এইভাবে 10 থেকে 12টি ধাপে বিভক্ত করা হয়েছে। সেই ক্ষেত্রে রেওয়া মিল হলো হিসাবের 5ম ধাপ। তা আসা যাক, রেওয়া মিল কি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে ডেবিট ক্রেডিট মিল রেখে যে তালিকা তৈরি করা হয় তাকে রেওয়া মিল বলা হয়। আমি আবারও বলছি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে যে তালিকা তৈরি করা হয় তাকে রেওয়া মিল বলা হয়। রেওয়া মিল কিন্তু কোনো হিসাব নয়, তবে চূড়ান্ত হিসাব তৈরি করার জন্য রেওয়া মিল তৈরি করতে হয়। রেওয়া মিল যদি তৈরি করা না হয়, সঠিক রেওয়া মিল যদি তৈরি করা না হয়, তাহলে হিসাবের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ হবে না, অর্থাৎ সেক্ষেত্রে হিসাবে ভুল ভ্রান্তি থাকতে পারে। সেই জন্য আমরা কোনো কোম্পানি বা ব্যক্তির আর্থিক অবস্থা তৈরি করার পূর্বে রেওয়া মিল তৈরি করব। রেওয়া মিল তৈরি করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করব। তাহলে রেওয়া মিল তৈরি, আমরা রেওয়া মিল কি জানতে পারলাম? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে ডেবিট ক্রেডিট সমরেখে যে যে তালিকা তৈরি করা হয় তাকে আমরা রেওয়া মিল বলি। তারপর আসছে বিক্রিত পণ্যের ব্যয় কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কি? বিক্রিত পণ্যের ব্যয় কি? আচ্ছা, আসা যাক, বিক্রিত পণ্যের ব্যয় হলো পণ্যকে বিক্রয়ের উপযোগী করা পর্যন্ত, পণ্য বিক্রয় উপযোগী করা পর্যন্ত যে ব্যয় সংগঠিত হয় বা যে ব্যয় হয় তাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। পণ্য বিক্রয় উপযোগী করা পর্যন্ত যে ব্যয় হয় সেটাকে আমরা কি বলি? কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ডের সূত্র কি? যদি বলেন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তাহলে আমরা একটা সঠিক সূত্রটা হলো প্রারম্ভিক মজুদ প্লাস নেট ক্রয়, প্রারম্ভিক মজুদ প্লাস নেট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুদ পণ্য। পরীক্ষায় যদি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? রেওয়া মিল হতে প্রারম্ভিক মজুদ প্লাস নেট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচগুলো নিয়ে তারপর সমাপনী মজুদ বিয়োগ করে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তো বিক্রিত পণ্যের ব্যয় ক্ষেত্রে আমি বলছি কি, যে বিক্রয়ের উপযোগী করা পর্যন্ত যে ব্যয় সংগঠিত হয় কোনো পণ্যের ক্ষেত্রে সে ব্যয়টাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়।
আর বিক্রিত পণ্য ব্যয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ বিয়োগ সমকোণে মজুত পণ্য। তারপর আসা যাক চলতি সম্পদ চলতি দায়। প্রশ্নে আসতে পারে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। আমরা যদি চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করতে যাই তাহলে তার আগে চলতি সম্পদটা কি, চলতি দায়গুলি কি, সেগুলি আমাদেরকে জানতে হবে। চলতি সম্পদ হলো যে সকল সম্পদ সাধারণত 1 বছর মেয়াদি থাকে, অর্থাৎ 1 বছরই সম্পদের উপযোগিতা শেষ হয়ে যায়, সেই সকল সম্পদকে আমরা সাধারণত চলতি সম্পদ বলি। যেমন কিছু চলতি সম্পদ হলো যেমন হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল ইত্যাদিকে আমরা চলতি সম্পদ বলি। তাহলে চলতি দায় কি? যে সকল দায় সাধারণত দায় কি? দায় হলো যা পরিশোধ করতে হবে তাকে আমরা বলি কি দায়। চলতি দায় কি? চলতি দায় হলো যে সকল দায় 1 বছরের ভিতরে পরিশোধ করতে হবে সে সকল দায়কে আমরা চলতি দায় বলি। তাহলে চলতি দায়ের উদাহরণের ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি? যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোট, ঘোষণাকৃত লভ্যাংশ, ইত্যাদিকে আমরা চলতি দায় বলবো। পরীক্ষায় আসলে আমরা প্রথমে চলতি সম্পদগুলো একসাথে লিখবো, তারপর চলতি সম্পদের যোগফল থেকে চলতি দায়গুলি লিখে চলতি দায়ের যোগফল বিয়োগ করে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করতে পারব। তাহলে আমাদের অবগত হলো চলতি সম্পদগুলো কি এবং চলতি দায় কি। তারপর প্রশ্ন আসতে পারে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় সাধারণত যে সকল ব্যয় দীর্ঘমেয়াদী এবং সুবিধা দীর্ঘদিন যাবত এবং ব্যয় প্রচুর হয় সেই সকল ব্যয়কে আমরা মূলধন জাতীয় ব্যয় বলে থাকি। যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। আর মুনাফা জাতীয় ব্যয় সাধারণত কারবারের দৈনন্দিন বা প্রতিনিয়ত মাসিক যে ব্যয়গুলি হয় সেগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের ক্ষেত্রে কি কি? যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, ইমারত বা দালান কোঠা, কম্পিউটার ইত্যাদি মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র, যন্ত্রপাতি, ইমারত, দালান কোঠা, জমি এগুলিকে আমরা বলবো কি মূলধন জাতীয় ব্যয়। এগুলো ক্রয় করতে একসাথে অনেক টাকা ব্যয় হয়, সেই জন্য সেগুলোকে আমরা সাধারণত বলি কি মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়গুলো কি? ক্রয় বিক্রয় এগুলিকে আমরা সাধারণত মুনাফা জাতীয় লেনদেন বলি। ক্রয় বিক্রয়, বেতন, ভাড়া এগুলি, কারণ ক্রয় বিক্রয় কারবারে প্রতিনিয়ত হয়, ভাড়া আমরা মাসিক ভিত্তিতে দিই, অবচয়, মনিহারি এগুলি মুনাফা জাতীয় লেনদেনে অন্তর্ভুক্ত। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তারপর আসতে পারে মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হলো কারবারের মালিকের সত্ত্ব হলো অধিকার। সত্ত্ব বলতে আমরা বুঝি অধিকার। তাহলে কারবারের মালিকের যে অধিকার তাকে আমরা বলি কি মালিকানা সত্ত্ব। আমরা এর আগে অবগত আছি হিসাব সমীকরণ সম্পর্কে। হিসাব সমীকরণটা কি ছিল? A = L + O
ই এর হলো কি অ্যাসেট, সম্পদ, অ্যাসেট, এল হলো লাইবিলিটি, লাইবিলিটিস ওই ওনার ইকুইটি, অর্থাৎ এ হলো অ্যাসেট, এর লাইবিলিটিস, ওনার ইকুইটি। ওনার ইকুইটি, ওনার মানে মালিক, মালিকের দায়। তাহলে কারবারে মালিকানা সত্ত্ব বলতে এখানে মালিকানা সত্ত্ব আসছে। মালিকানা সত্ত্ব হলো মালিকের যে অধিকার, কারবারে মালিকের অধিকারকে আমরা বলি মালিকানা সত্ত্ব। এই ওই হলো মালিকের, এই ওইকে বিশ্লেষণ করলে আমরা পাই এল প্লাস ওই পরিবর্তে লিখতে পারি সি প্লাস আর মাইনাস ই। তাহলে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই। আরকে অনেক সময় আই দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমরা ওনার ইকুইটি যদি আসে তাহলে পরীক্ষায় কিভাবে তৈরি করব? জাস্ট আমরা প্রথমে লিখব মূলধন প্লাস, যদি অতিরিক্ত মূলধন থাকে তাহলে লিখব অতিরিক্ত মূলধন বিয়োগ নেট ক্ষতি। নেট ক্ষতি, নেট ক্ষতি হলে আমরা বিয়োগ দেব নেট ক্ষতি প্লাস নেট লাভ। এভাবে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব। তারপর আসছে একটি শুদ্ধ রেওয়া মিল তৈরি করো। শুদ্ধ রেওয়া মিল তৈরি করতে গেলে রেওয়া মিলে দুইটি ভাগ থাকবে। ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড, দ্যাট ইজ ডেবিট, দ্যাট ইজ ক্রেডিট সাইড। আমরা ডেবিট সাইডে দেখব যাবতীয় সম্পদ এবং খরচ ও উত্তোলন। যাবতীয় সম্পদ, খরচ, উত্তোলন। ডেবিট সাইডে আসবে সম্পদ প্লাস খরচ প্লাস উত্তোলন। সম্পদ, খরচ প্লাস উত্তোলন। ক্রেডিট পাশে আসবে যাবতীয় দায়, মূলধন, আয় সমূহ। তাহলে আমরা এইভাবে একটা রেওয়া মিল তৈরি করব। কোন কোন হিসাব, তারপর আসছে কোন কোন হিসাব রেওয়া মিলে আসে না। কিছু হিসাব রেওয়া মিলে আসে না, সেই হিসাবগুলো হলো, প্রশ্নে আসতে পারে কোন কোন হিসাব রেওয়া মিলে আসে না। সেই হিসাবগুলো কি? যেমন সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী মণিহারি ইত্যাদি ইত্যাদি রেওয়া মিলে আসে না। তবে রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে, প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে আবার সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে আমরা সমাপনী মজুদকে অন্তর্ভুক্ত করব। তাছাড়া আমরা সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী মণিহারি ইত্যাদি থাকলে রেওয়া মিলে নিয়ে আসবো না। অনেক সময় দেখা যায় ডেবিট সাইডের যোগফল এবং ক্রেডিট সাইডের যোগফলের ডিফারেন্স হয়। যদি পার্থক্য হয় সাধারণত সেক্ষেত্রে আমরা
ডেবিট ক্রেডিটে যে সাইডে কম থাকে সেই সাইডে আমরা অনিশ্চিত হিসাব রেখে হিসাবটাকে সমতা করব। আবার ক্রেডিট সাইডে কম হলে যদি কোনো কারণে ক্রেডিট সাইডে মূলধন হিসাব না থাকে তখন সেই কমটাকে আমরা মূলধন লিখে রেওয়ামিল তৈরি করব। যাই হোক, আজ আমি এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদেরকে রেওয়ামিল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালে অঙ্ক করে সেটা বুঝাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।